রাম জন্মভূমি আন্দোলন, এটা কি সত্যিই বিজেপির প্রপাগান্ডা ছিল, নাকি এর পিছনে ও ছাই চাপা আগুনের মতন ধিকি ধিকি করে জ্বলছে অতীতের সেই সব ঘটনা, যে ঘটনাগুলি স্বাধীনতা পরবর্তী সময়ে অত্যন্ত সুনিপুণ হাতে, অত্যন্ত কৌশলের সঙ্গে চেপে দেওয়া হয়েছে। যদি বলি যে রাম মন্দির আন্দোলনের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, তাহলে যেমন মিথ্যে কথা বলা হবে, ঠিক সেরকম যদি বলি রাম মন্দির আন্দোলন আসলে বিজেপির রাজনীতির ফসল, এই কথা বললেও তার থেকে অনেক গুণ বেশি মিথ্যে বলা হবে। ভারতবাসীর কাছে প্রকৃত সত্যটি জানা ভীষণ প্রয়োজন। আজকের সন্দর্ভে আমরা রাম মন্দির তথাপি রাম জন্মভূমি আন্দোলনের পূর্ব প্রেক্ষাপট, তার ইতিহাস সম্পর্কে জানব। মধ্যযুগে ভারতবর্ষে যতগুলি মন্দিরে আক্রমণ হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই তার যে ইতিহাস, তার যে বিবরণ আমরা লাভ করি, এই বিবরণ কিন্তু আক্রমণকারীর পৃষ্ঠপোষকদের কাছ থেকেই আমরা লাভ করি। অর্থাৎ যারা আক্রান্ত হয়েছে তাদের তরফ থেকে কিন্তু এই সম্পর্কিত কোনো বিবরণ লিখিত হোক বা ভাষ্যে কোনো রকমভাবেই কিন্তু আমরা লাভ করি না। ভারতবর্ষের ইতিহাসে যতগুলি মন্দিরের উপর আক্রমণ হয়েছে, এই আক্রমণে একটি গুরুত্বপূর্ণ সন্দর্ভ আমাদের সামনে উঠে আসে, এবং সেটি হলো এই: যখন বহিরাগত ইসলামিক শাসকেরা ভারতবর্ষে প্রবেশ করে একের পর এক মন্দির ধ্বংস করছিলেন, স্থানীয় হিন্দু ভারতবাসীরা কিন্তু বারংবার সেই মন্দিরগুলিকে নির্মাণও করছিলেন। যে সমস্ত হিন্দুরা এই মন্দিরগুলিকে কেন্দ্র করে নিজেদের ধর্মীয় আচার আচরণ এবং ব্যবহারগুলিকে প্রতিপালন করছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন নিম্নবিত্ত এবং মূলত চাষবাসের সঙ্গে যুক্ত মানুষজন। ফলে তাদের পক্ষে একবার ভেঙে যাওয়া মন্দির দ্বিতীয়বার নির্মাণ করা অনেক কঠিন কাজ ছিল। খুব স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া গেছে, প্রত্যেকবারের আক্রমণের সঙ্গে সঙ্গে এই মন্দিরগুলির কাঠামো ক্রমশ ছোট হতে শুরু করেছে এবং সর্বশেষ একটি বেদিতলে পর্যবসিত হয়েছে। কিন্তু হ্যাঁ, মন্দিরগুলি ওই একই রকম নামে বহাল ছিল। উদাহরণ হিসেবে আমরা যদি গুজরাটের সোমনাথ মন্দিরকে ধরে নিই, তাহলে দেখতে পাবেন প্রায় 17 বার এই মন্দিরটিকে আক্রমণ করা হয়েছে। প্রথমবার আক্রমণ করেছিলেন মোহাম্মদ গজনভি এবং সর্বশেষ আক্রমণ করেছিলেন ঔরঙ্গজেব, এবং এর মাঝখানের কোন একটি পর্যায়ে আলাউদ্দিন খিলজি তিনিও আক্রমণ করেছিলেন। মোট 17 বার আক্রান্ত হওয়ার পরও আজও ভারতবর্ষে সোমনাথ মন্দির তার গেরুয়া ধ্বজা সহ অত্যন্ত উন্নতভাবে বিরাজ করছেন। কিন্তু এই লড়াইয়ের ইতিহাস খুব সহজ ছিল না। কিছু কিছু ইতিহাসবিদ তারা বলেন যে এই আক্রমণগুলি ছিল মূলত বিভিন্ন মন্দিরে লুক্কায়িত ধন সম্পত্তিগুলো লুঠের কারণে, যার কিছুটা সত্য নিঃসন্দেহে, কিন্তু পুরোটা নয়। এবং রবীন্দ্রনাথ বলেছিলেন যে অর্ধসত্য কিন্তু মিথ্যের থেকেও ভয়াবহ। এক্ষেত্রে এই জাতীয় অর্ধসত্য আমাদেরকে প্রায়শই শোনানো হয়ে থাকে। আচ্ছা বলুন তো, 17 বার আক্রমণের পর কোন মন্দিরের অভ্যন্তরে ধন সম্পত্তি অবশিষ্ট থাকতে পারে? ছিল না। সোমনাথ মন্দিরের মধ্যেও কিন্তু কোনো ধন সম্পত্তি 17 বার আক্রমণের শেষে অবশিষ্ট ছিল না। কিন্তু এই আক্রমণগুলি তৎকালীন ইসলামিক শাসকেরা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে করত। এর উদ্দেশ্য ছিল এই যে হিন্দুদের ধর্মবিশ্বাসকে চিরতরে নষ্ট করে দেওয়া এবং তাদেরকে শেষ পর্যন্ত ইসলাম ধর্মে দীক্ষিত করা। এতদ্ভিন্ন দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য ছিল না। এর পাশাপাশি আরও কিছু কাজ সেই সময় ইসলামিক শাসকেরা করেছিলেন। যেমন বেশ কিছু হিন্দুদেরকে, পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই, তাদেরকে এই দেশ থেকে জোর করে বলপূর্বক তারা তুলে নিয়ে গিয়েছিলেন। বহু নারীদেরকে তারা ধর্ষণ করেছিলেন এবং বহু নারীদেরকে তারা বিভিন্ন দেশের বাজারে বিক্রি করে দিয়েছিলেন। সে দামাস্কাস হতে পারে, সেটা বাগদাদ হতে পারে, সেটা আফগানিস্তানের কাবুলের বাজার বা কান্দাহারের বাজারও হতে পারে। কিন্তু একথা সত্য যে সেই সময়কার ঐতিহাসিক প্রেক্ষাপটে ইসলামিক শাসকদের যে আক্রমণ ঘটেছিল, সেই আক্রমণ শুধুমাত্র সম্পত্তি লুঠের জন্য নয়। এর উদ্দেশ্য ছিল হিন্দুদের ধর্মবিশ্বাসের মাজাটিকে সম্পূর্ণ রকমভাবে ভেঙে দেওয়া
এবং তার পরিবর্তে তাদের প্রত্যেককে ইসলাম ধর্মে দীক্ষিত করা। এই কার্যে তারা কিছু ক্ষেত্রে নিঃসন্দেহে সফল হয়েছিলেন, যে কারণে আজ বহু হিন্দু ইসলাম ধর্মে দীক্ষিত এবং অনেকেই তাদের পূর্বপুরুষ যে হিন্দু সে বক্তব্যটি স্বীকারও করেন। দীর্ঘ 17 বার আক্রমণ করবার পরেও যখন সোমনাথ মন্দির পুনরায় নিজেকে নিজের অবস্থানে বজায় রাখতে সক্ষম হয়, তখন এই ঘটনার পিছনে যে অনুপ্রেরণা আমরা লাভ করি তা রবার্ট ব্রুসের গল্পের থেকে কিছু কম নয়। আমার ধারণা সোমনাথ মন্দিরকে কেন্দ্র করে হিন্দুদের এই দীর্ঘ লড়াই রবার্ট ব্রুসের গল্পকে বহু পূর্বেই ছাপিয়ে গেছে। দুঃখের বিষয় এটি যে এই লড়াই কখনো কোনো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হয়নি। শুধুমাত্র সোমনাথ মন্দিরের ক্ষেত্রেই যে এই ঘটনাটি ঘটেছিল এমনটি নয়। সোমনাথ মন্দির ব্যতি রেখে মথুরার শাহী ঈদগাহ, সেখানে এই ঘটনা ঘটেছিল। অযোধ্যার বাবরি মসজিদ, সেখানে এই ঘটনা ঘটেছিল। বারাণসীর জ্ঞানবাপী মসজিদ, সেখানে এই ঘটনা ঘটেছিল। এমনকি আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার আদিনা মসজিদ, সেখানেও এই ঘটনা ঘটেছিল। কিন্তু এই ঘটনাগুলিকে এমন নিপুণভাবে চাপা দেওয়া হয়েছে যে আজকে যদি কোনো ব্যক্তি এই ঘটনাগুলির পুনরুল্লেখ করেন, তাহলে তিনি হয় গোঁড়া হিন্দু হয়ে উঠবেন অথবা অন্য ধর্মের পরিপন্থী হয়ে উঠবেন। কিন্তু যাহা সত্য তাহা সত্যই, কারোর পছন্দ হোক বা না হোক, সত্য কিন্তু নিজের জায়গাতেই দণ্ডায়মান থাকে। সন্দর্ভের কাজ সেই সত্যগুলোকে আপনাদের সামনে হাজির করা। যে সত্য বহু রকমভাবে বিভিন্ন ইতিহাসের পাতায় বিভিন্ন ঐতিহাসিকদের দ্বারা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই সত্যগুলোকে খুঁজে বার করাই আমাদের কাজ এবং আমরা সেই কাজেই ব্রতী হয়েছি। রাম মন্দিরকে কেন্দ্র করেও ঠিক সেরকমই একটি ঘটনা ঘটেছিল। 1526 খ্রিস্টাব্দে সম্রাট বাবর ভারতবর্ষ আক্রমণ করেন। 1528 খ্রিস্টাব্দে তিনি জনৈক মীরবাকি নামক সেনাপতিকে নির্দেশ দেন অযোধ্যায় অবস্থিত রাম জন্মভূমি মন্দিরটিকে সম্পূর্ণ রকমভাবে ধূলিসাৎ করে দিতে। মীরবাকি সেই কাজটি অত্যন্ত সুনিপুণভাবে সম্পন্ন করেন, কিন্তু স্থানীয় হিন্দুদের প্রতিরোধ ছিল দেখবার মতো। শোনা যায় মীরবাকি খুব সহজেই কিন্তু তৎকালীন রাম জন্মভূমিটিকে ধ্বংস করতে পারেননি। স্থানীয় হিন্দুরা ভীষণ রকমভাবে প্রতিরোধ করেন, কিন্তু অস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে পারা খুব কঠিন কাজ। ফলে একটা সময় পর হিন্দুরা তাদের এই লড়াই থেকে সরে আসে, পিছিয়ে আসে, কিন্তু ওই অঞ্চলের দাবি তারা কিছুতেই ত্যাগ করে না। পরবর্তীকালে সম্রাট বাবরের নির্দেশে সেখানে একটি মসজিদের নির্মাণ করা হয় এবং সেই মসজিদটি বাবরি মসজিদ বলে পরিচিত হয়। এই বিষয়টি যখন সর্বশেষ কোর্টের দরজায় গিয়ে পৌঁছয়, তখন সমস্ত ইতিহাস আবার নতুন করে উদ্ঘাটিত হতে শুরু করে। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, 1528 থেকে শুরু করে 1858 পর্যন্ত প্রায় দীর্ঘ 300 বছরের এই ঘটনায় কোর্টে মুসলিম পক্ষ কিন্তু কোনো রকমভাবেই প্রমাণ করতে পারেননি যে এই দীর্ঘ 300টি বছর বাবরি মসজিদ ওই স্থানে বহাল তবিয়তে বর্তমান ছিল। অন্যদিকে হিন্দু পক্ষ যে বক্তব্যটি পেশ করেন, সেই বক্তব্যের পিছনে এতখানি যুক্তি, তথ্য এবং প্রমাণ লুকিয়েছিল যে শেষ পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্ট যে 1045 পৃষ্ঠার ভার্ডিক্টটি পেশ করেন, সেই ভার্ডিক্টে এই সমস্ত বিষয়গুলি অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ করা ছিল। বাবরের আক্রমণের বেশ কিছুকাল আগে, সম্ভবত 1510 থেকে 11 খ্রিস্টাব্দে, আমাদের শিখ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরু নানক, তিনি অযোধ্যায় এসেছিলেন রাম মন্দিরটি দর্শন করবার জন্য। উইলিয়াম ফিঞ্চ 1608 থেকে 1611 এই সময়কালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনৈক কর্তা ব্যক্তি ক্যাপ্টেন হকিন্সের আহ্বানে ভারতবর্ষে এসে হাজির হন এবং এখানে হাজির হওয়ার পর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থান যেমন পরিভ্রমণ করেন, সেই পরিভ্রমণের মধ্যে অযোধ্যাও ছিল। তিনি তার সমগ্র পরিভ্রমণের বিষয়টিকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তার ডায়েরিতে লিপিবদ্ধ করেন। এই ডায়েরিতে তিনি উল্লেখ করেন যে অযোধ্যায় তৎকালীন সময়ে রাম মন্দিরের একটি কাঠামো উপস্থিত ছিল। এই ভ্রমণ কাহিনীটি লার্জ জার্নাল শিরোনামে তৎকালীন সময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত
জনৈক রেভারেন্ড স্যামুয়েল পুরচাস নামক ব্যক্তির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভ থেকে আবিষ্কৃত হয় এবং এই আবিষ্কারের ফলে অনেকখানি তথ্য আমরা জানতে পারি। পরবর্তীকালে স্যামুয়েল পুরচাস তিনি তাঁর সংকলন গ্রন্থে এই লেখাটিকে স্থান দেন। তাঁর সংকলন গ্রন্থটি পুরচাস হিজ পিলগ্রিমেজ নামক শিরোনামে লিপিবদ্ধ হয়। পুরচাস যে তথ্যটি সংগ্রহ করেন, অর্থাৎ উইলিয়াম ফিঞ্চের প্রদত্ত তথ্যে খুব স্পষ্ট করে উল্লেখিত হয় যে তৎকালীন সময়ে অযোধ্যায় রানীকোট দুর্গ তথাপি রামদুর্গ বা রামকোট উপস্থিত ছিল এবং সেই দুর্গে হিন্দুরা নিয়মিত যেতেন, পূজার্চনা করতেন। 1743 খ্রিস্টাব্দে একজন অস্ট্রিয়ান ধর্মযাজক জোসেফ টিফেনথেলার তিনি ভারতবর্ষে আসেন। তিনি এই দেশে প্রায় দীর্ঘ 40 বছর বসবাস করেন, যার মধ্যে প্রায় 7 বছর তিনি অযোধ্যাতেই বাস করতেন। অযোধ্যায় থাকাকালীন তিনি তার বিবরণীতে খুব স্পষ্ট করে উল্লেখ করছেন যে এইখানে অর্থাৎ অযোধ্যাতেই মুঘল শাসকেরা এই রাম মন্দিরের কাঠামোটিকে ধ্বংস করেন। হিন্দুরা এই স্থলে উপস্থিত একটি বেদিতলে পূজার্চনা করত, কিন্তু মুসলিমদের নামাজ পড়তে তিনি দেখেননি এবং তার কোনো উল্লেখও নেই। শুধু তাই নয়, সেইখানটিতে রামনবমীর দিন হিন্দুরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে রামনবমীর উৎসব উদযাপন করতেন এবং সেখানে একটি বেদিতল ছিল, যে বেদিতলটিকে সেই সমস্ত হিন্দু মানুষজনেরা বিশ্বাস করতেন যে ওই সুনির্দিষ্ট স্থানেই রামলালা অর্থাৎ শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। টিফেনথেলারের বক্তব্য থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন 12টি কোটি এবং কস্তুরীর উপর তৎকালীন বাবরি মসজিদের কাঠামোটি নির্মিত হয়েছিল, অর্থাৎ ওই 12টি কস্তুরী বা পিলারের উপরেই কিন্তু বাবরি মসজিদের সমগ্র কাঠামোটি নির্মাণ করা হয়েছিল। টিফেনথেলারের বক্তব্য অনুযায়ী আরও একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন যে এই মন্দিরটি শুধুমাত্র যে বাবর ভেঙেছিলেন এমনটি নয়, তার অভিযোগ ছিল যে এই মন্দিরের কাঠামোটি ঔরঙ্গজেবও ভেঙেছিলেন। 1855 খ্রিস্টাব্দ ফয়জাবাদ ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পি কার্নেগি তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য পেশ করলেন। সেই তথ্যে জানতে পারা যায় যে তৎকালীন সময়ে যে স্থানে বাবরি মসজিদটি নির্মিত হয়েছিল সেইটি আসলে রাম জন্মভূমি ক্ষেত্রের একটি সুনির্দিষ্ট এলাকা ছিল। কার্নেগি তিনি তার রিপোর্টে বলেন 1855 খ্রিস্টাব্দে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গাটিও ছিল মূলত রাম মন্দিরের উত্তরাধিকারকে কেন্দ্র করে, অর্থাৎ হিন্দু পক্ষ চাইছিল তারা রাম মন্দিরের উত্তরাধিকার লাভ করবে, অন্যদিকে মুসলিম পক্ষ কোনো রকমভাবেই সেই অঞ্চলের অধিকার ছেড়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। ফলে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে উপস্থিত হয় এবং গোটা পরিস্থিতিটি একটি দাঙ্গার রূপ নেয়। কার্নেগির পর ফয়জাবাদ ডিস্ট্রিক্টের অন্যতম ল্যান্ড রেভিনিউ অফিসার এএফ মিলেট তিনি আরেকটি রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টেও ওই একই কথার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। তিনি বলেন হিন্দুরা তাদের মতন তাদের রীতি এবং রেওয়াজ অনুযায়ী তাদের পূজার্চনা করত এবং মুসলিম পক্ষ তারাও তাদের রীতি বা রেওয়াজ অনুযায়ী নামাজ পড়ত। এই ঘটনার থেকে এই বিষয়টি বুঝতে বোধহয় খুব একটা কষ্ট করতে হয় না যে রাম মন্দিরের কাঠামোর উপরেই তৎকালীন বাবরি মসজিদের সামগ্রিক উপরিসৌধটি নির্মিত হয়েছিল। এক্ষেত্রে যে সমস্ত তথ্য তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে কর্মরত বিশেষ ব্যক্তিরা পেশ করেছিলেন, সেই তথ্য থেকে এটুকু খুব স্পষ্ট হয়ে উঠছে যে রাম মন্দিরের কাঠামোর উপরেই বাবরি মসজিদের আদলটি বলপূর্বক নির্মাণ করা হয়েছিল। 1888 খ্রিস্টাব্দে আরেকজন ইউরোপীয় ট্রাভেলার এডওয়ার্ড বি এস্টউইক তিনিও কিন্তু একই জাতীয় বক্তব্যের উপস্থাপন করলেন। তিনি তার গ্রন্থ হ্যান্ডবুক অফ বেঙ্গল প্রেসিডেন্সি সেখানে উল্লেখ করছেন যে 1858 খ্রিস্টাব্দের পূর্বে হিন্দু পক্ষ এবং মুসলিম পক্ষ উভয়ই নিজেদের ধর্মীয় আচার আচরণ মেনেই সেখানে পূজাও করত
এবং নামাজও পড়ত। 1854, 1881, 1892, 1905 খ্রিস্টাব্দের গ্যাজেটে এবং 1891 খ্রিস্টাব্দের আর্কিওলজিক্যাল সার্ভের রিপোর্টে এবং 1930 খ্রিস্টাব্দের জেনারেল সার্ভে রিপোর্টে এই বক্তব্যটি অত্যন্ত সুস্পষ্ট আকারে প্রকাশ করা হয় যে মন্দিরের কাঠামোর উপরেই মসজিদের সামগ্রিক উপরিসৌধটি নির্মিত হয়েছে, যা পরবর্তীকালে ব্রিটিশ সরকার এবং তাদের নীতি নির্ধারকেরা ধামাচাপা দিয়ে দেন। 1891 খ্রিস্টাব্দের আর্কিওলজিক্যাল সার্ভে রিপোর্টে সার্ভেয়ার বুকানন দাবি করেন যে মন্দির তথাপি মসজিদের কাঠামোর ভিতরে একটি ইনস্ক্রিপশন খুঁজে পাওয়া গেছে। সেই ইনস্ক্রিপশনে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সম্রাট বাবর তার অনুগত অনুচর মীর বাকিকে নির্দেশ দেন সমগ্র মন্দিরটিকে ধ্বংস করে দিতে এবং সেই স্থলে একটি মসজিদ নির্মাণ করতে। তার নির্দেশের উপর ভিত্তি করেই কিন্তু আজকের দিনে যেখানে রাম জন্মভূমি বর্তমান, সেখানেই বাবরি মসজিদটি নির্মাণ করা হয়। 1857 খ্রিস্টাব্দে জনৈক মুয়াজ্জিন, তার নাম সৈয়দ মোহাম্মদ খাতিব, এই ব্যক্তি একটি এফআইআর করেন। এই এফআইআরের উপর ভিত্তি করেই 1858 খ্রিস্টাব্দে ফৈজাবাদ ডিস্ট্রিক্ট কোর্টে একটি কেস দাখিল করা হয়, যেখানে উল্লেখ করা হয় যে প্রায় 25 জনের মতো নিহঙ্গ শিখ, অর্থাৎ শিখ সম্প্রদায়ের 25 জন মানুষ, তারা এই মন্দিরের মধ্যে প্রবেশ করবার পর এখানকার অভ্যন্তরে উপস্থিত বেদিতলে রামচন্দ্রের মূর্তি, ফটো প্রভৃতি রেখে পূজার্চনা করেন এবং এই মন্দির স্থলটিকে তাদের নিজেদের বলে দাবি করেন। এই বিষয়টির উপর ভিত্তি করেই এই কেসটি দাখিল করা হয়। এই কেসটিতে আরেকটি বিষয় যুক্ত করা হয় যে সমগ্র অঞ্চলটিকে বাবরি মসজিদের এলাকাভুক্ত বলে কোর্ট যেন নির্দেশ দেয়, তথাপি মন্দিরের ভিতরে থাকা রামচন্দ্রের মূর্তি, ছবি এবং অন্যান্য হিন্দু যে সমস্ত উপকরণগুলি তখনও পর্যন্ত বিদ্যমান ছিল সেগুলিকে মন্দির থেকে বহিষ্কারের জন্য কোর্ট যেন নির্দেশ দেয়। এই বিষয়টি পরবর্তীকালে 1985 খ্রিস্টাব্দে কোর্টে হিন্দু পক্ষ পেশ করেন। এই বিষয়টি পেশ করবার ফলে কোর্টে আরও একবার এই বিষয়টি প্রমাণিত হয়ে যায় যে মসজিদের ভিতরে তখনও একটি বেদিতল ছিল, যে বেদিতলের উপরে নিহঙ্গ শিখেরা রামচন্দ্রের মূর্তি রাখেন, তার ছবি রাখেন এবং তার পুজো করেন। খুব স্বাভাবিকভাবেই কোনো মসজিদের ভিতর নিশ্চয়ই কোনো বেদিতল থাকতে পারে না, তাই না? এর মধ্যে 1949 খ্রিস্টাব্দে সমগ্র অযোধ্যা অঞ্চলে একটি শোরগোল পড়ে যায়। শোরগোলের বিষয়টি হলো এই যে বাবরি মসজিদের ভিতরে হঠাৎ করে রামলালার আবির্ভাব ঘটেছেন, অর্থাৎ তিনি নিজে স্বেচ্ছায় সেখানে উপস্থিত হয়েছেন। অনেকের বক্তব্য চোরাগোপ্তা পথে এখানে রাম মূর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে বিষয়টি তৎকালীন সময়ে খুব শোরগোল তুললেও পরবর্তীকালে ধামাচাপা পড়ে যায়। এরপর 1950 খ্রিস্টাব্দ, এই সময়ে আরও দুটি কেস দুজন হিন্দু ব্যক্তি দাখিল করেন। এদের মধ্যে প্রথমজন হলেন গোপাল শর্মা ভিহাওয়াত এবং দ্বিতীয় ব্যক্তি হলেন পরমহংস রামচন্দ্র দাস। তারা দুজনে পরপর দুটি কেস দাখিল করেন এবং সেই কেসের বিষয় হলো এই যে সমগ্র বাবরি মসজিদ অঞ্চলটি হিন্দুদের এবং সেখানে রাম মন্দির ছিল, সুতরাং রাম মন্দিরের অধিকার পুনরায় হিন্দুদের হাতে সমর্পণ করতে হবে। খুব স্বাভাবিকভাবেই হিন্দু পক্ষের দ্বারা কৃত এই দুটি কেসের পর সমগ্র প্রেক্ষাপটটিতে হাজির হয় সুন্নি ওয়াকফ বোর্ড। সুন্নি ওয়াকফ বোর্ড তারা তৃতীয় কেসটি দাখিল করেন। এই কেসটির মূল বক্তব্য বিষয় ছিল এই যে সমগ্র রাম মন্দির তথাপি বাবরি মসজিদ অঞ্চলটি বাবরি মসজিদ কর্তৃপক্ষের এবং এই অঞ্চলটিকে বাবরি মসজিদ কর্তৃপক্ষকে দিয়ে দিতে হবে। শুধু তাই নয়, মসজিদের ভিতরে থাকা বিভিন্ন হিন্দু উপকরণাদি, পূজা সামগ্রী প্রভৃতি মসজিদের ভিতর থেকে বহিষ্কার করতে হবে। 1984 খ্রিস্টাব্দে অবশেষে বিশ্ব হিন্দু পরিষদ রাম জন্মভূমি আন্দোলনের সূচনা করে। এই আন্দোলনের নেতৃত্বের দায়িত্বভার যার উপরে বর্তায় তিনি ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত বর্ণময় একজন ব্যক্তিত্ব। তার নাম লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে
রাম মন্দিরের আন্দোলন একটি নতুন মাত্রা পেতে আরম্ভ করে। 1989 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই মন্দিরের শিলান্যাসের অনুমতি দেন। ফলে সেই সময়ে ভারতবর্ষে রাম মন্দির আন্দোলনে জাতীয় কংগ্রেসের যে ভূমিকা ছিল, পরবর্তী সময়ে জাতীয় কংগ্রেসের ভূমিকা সম্পূর্ণ ভিন্ন ধর্মী হয়ে দাঁড়ায়। রাম মন্দিরের শিলান্যাসের পাশাপাশি সেই সময়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। রাম মন্দির বিবাদটি ফৈজাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এলাহাবাদ কোর্টে স্থানান্তরিত হয়। ঠিক করা হয় গুজরাটের সোমনাথ মন্দির থেকেই এই রথযাত্রার সূচনা হবে। রথযাত্রার সূচনাও হয়, অন্যদিকে সমগ্র ভারতবর্ষে দাঙ্গারও সূচনা হয়। বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমানের বিবাদ আরম্ভ হয়, কোথাও কোথাও ছিন্ন বিচ্ছিন্নভাবে কিছু দাঙ্গার ঘটনাও ঘটে। ভারতবর্ষ ক্রমাগত উত্তেজিত হতে আরম্ভ করে। 1992 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর, সেই ঐতিহাসিক দিন, করসেবকদের ঐকান্তিক প্রচেষ্টায় সমগ্র বাবরি মসজিদের কাঠামোটি ধ্বংসপ্রাপ্ত হয়। দীর্ঘ 500 বছরের পরাধীনতার ইতিহাস থেকে হিন্দুরা মুক্তি লাভ করে। যে রাম জন্মভূমিকে কেন্দ্র করে হিন্দুদের দীর্ঘ আন্দোলন ধিকি ধিকিভাবে এতদিন পর্যন্ত বুকের মধ্যে ছাইচাপা হয়ে জ্বলছিল, তা শেষ পর্যন্ত একটি পরিণতির সম্মুখীন হয়। অবশেষে 2019 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে এটুকু প্রমাণিত হয় যে স্থলে বাবরি মসজিদ ছিল সেই স্থলে রাম জন্মভূমিও ছিল। আসলে রাম জন্মভূমির কাঠামোর উপরেই বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। রাম জন্মভূমি আন্দোলনের ইতিহাস শুধুমাত্র বিজেপির প্রোপাগান্ডা নয়। হ্যাঁ, নিঃসন্দেহে এর কিছু কৃতিত্ব বিজেপি পায়, কিছু কৃতিত্ব বিশ্ব হিন্দু পরিষদও পায়, কিন্তু এই লড়াই দীর্ঘ 500 বছরের হিন্দুদের লড়াই। এই কৃতিত্বের মধ্যে দিয়ে হিন্দুদের লড়াই যেন কোনো রকমভাবে ধামাচাপা পড়ে না যায়। আজকের দিনে সমগ্র ভারতবর্ষের রাজনীতি যে পথে বাঁক নিতে আরম্ভ করেছে, তাতে কোথাও কোথাও ভয় হয় যে রাম জন্মভূমি আন্দোলনের এই দীর্ঘ সংগ্রামের ইতিহাসটি বোধহয় ধামাচাপা পড়ে যাবে। একটা বড় অংশ মনে করেন যে এটি শুধুমাত্র বিজেপির প্রোপাগান্ডা। আপনাদেরকে অনুরোধ, যে কথাগুলি আপনাদের সামনে আমি উচ্চারণ করলাম, এ সম্পর্কিত বিভিন্ন জায়গায় অজস্র তথ্য আপনারা পাবেন। খুঁজে নিন, তথ্য মিলিয়ে নিন, কিন্তু কোনো রকমভাবেই বিভ্রান্ত হবেন না। এই লড়াই দীর্ঘদিনের লড়াই, এবং এই লড়াইয়ের শেষেই কিন্তু হিন্দু পক্ষ জয়ী হয়েছে। এই জয় কোনো রকমভাবেই অস্ত্রের ভিত্তিতে জয় হয়নি। এই জয় সম্পূর্ণ রকমভাবে আইনি পদ্ধতিতে সাংবিধানিকভাবে জয় হয়েছে। ফলে এই জয়কে গ্রহণ করুন। আর রাম মন্দিরের নির্মাণ সেটা শুধু হিন্দুদের জন্য নয়, প্রত্যেক ভারতবাসীর মনের মধ্যে রামচন্দ্র আছেন। যে রামকে মানে না সে ভারতকে মানে না, আর যে ভারতকে মানে না সে রামকে মানে না। ফলে এই ইতিহাসের সঙ্গে আপনারা পরিচিত হন। নিজেদের ইতিহাস নিজেরা খুঁড়ে বার করুন। দেখতে পাবেন স্বাধীনতা পরবর্তী সময়কালে যত ইতিহাসে গ্রন্থ লেখা হয়েছে, তার বেশিরভাগ গ্রন্থেই আমাদের ইতিহাসকে হয় ধামাচাপা দেওয়া হয়েছে, না হলে মিথ্যাচার দিয়ে বিপদগামী করা হয়েছে। নিজেদের ইতিহাস খুঁজুন, নিজেদেরকে খুঁজুন। হিন্দু স্বার্থের জন্য লড়ুন, হিন্দু হয়ে লড়ুন। নমস্কার।